ম্যাট্রিক্সের প্রকারভেদে 2 নম্বর পর্ব আমরা এখন দেখব এবং এখানে আমরা অনেক টাইপের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই অভেদক ম্যাট্রিক্সটা সম্পর্কে জানতে হলে আমাদের দেখতে হবে এই ম্যাট্রিক্সটা হওয়ার জন্য কোনো একটা ম্যাট্রিক্সের কী কী কন্ডিশন ফলো করতে হয়। বেসিক্যালি একটা ম্যাট্রিক্স যখন অভেদক হবে তখন একই সাথে তাকে অনেকগুলো কন্ডিশন ফলো করতে হবে। তার মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর তোমরা জানো বর্গ ম্যাট্রিক্সে কিন্তু রো এবং কলাম সংখ্যা সমান থাকে। এবং বর্গ ম্যাট্রিক্স হলে হবে না, তার মধ্যে আরেকটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে তাকে অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। আর আমরা জানি যে কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে কেবলমাত্র কর্ণের যে উপাদান বা ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে তাদের মান থাকবে, আর বাকি উপাদানগুলোর কোনো মান থাকবে না এবং তারা শূন্য হয়ে থাকবে। আরেকটা কন্ডিশন তাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সটাকে একই সাথে স্কেলার ম্যাট্রিক্স হতে হবে। আর আমরা জানি স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে কর্ণের যে উপাদানগুলো আছে তাদের মানগুলো সমান থাকে। এবং ফাইনালি আমাদের লাস্ট যেই কন্ডিশনটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান তাদের মান 1 হতে হবে। যদি তাই মেনটেন করে তাহলে আমরা বলতে পারি ওই ম্যাট্রিক্সটা একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে বিষয়টা কীরকম, আমরা যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স নিই, ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা 3x3 বর্গ ম্যাট্রিক্স, দ্যাট মিনস ওর রো সংখ্যা হচ্ছে 3টা, কলম সংখ্যা হচ্ছে 3টা। এরপরে আমি যদি তাকে কর্ণ ম্যাট্রিক্স বানাতে চাই তাহলে আমাদের কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান থাকবে, বাকি উপাদানগুলোর মান শূন্য হয়ে যাবে। তুমি ধরো কর্ণ বরাবর আমাদের উপাদানগুলোর মান হচ্ছে ABC এবং বাকি উপাদানগুলোর মান হচ্ছে আমি শূন্য দিলাম, তাহলে এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স নির্দেশ করবে এবং একই সাথে বর্গ ম্যাট্রিক্স নির্দেশ করবে। তাহলে আমাদের 2 নম্বর কন্ডিশনের ডান। আমরা 3 নম্বর যে কন্ডিশনটা দেখবো সেটা হচ্ছে তাকে স্কেলার ম্যাট্রিক্স হতে হবে। স্কেলার ম্যাট্রিক্স মানে হচ্ছে কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান সেম হতে হবে। আমি ধরে নিলাম কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান হচ্ছে A, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। এবং ফাইনাল যে কন্ডিশন সেটা হচ্ছে কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান 1 হতে হবে। তার মানে আমি যেখানে A লিখেছি এখানে আর A লেখা যাবে না, এই মানগুলো আমরা দিয়ে দিব এখন 1। তাহলে আমরা এমন একটা ম্যাট্রিক্স পেলাম যেটা একই সাথে বর্গ ম্যাট্রিক্স, একই সাথে কর্ণ ম্যাট্রিক্স, একই সাথে স্কেলার ম্যাট্রিক্স। তো যখন এই 3টা কন্ডিশন ফুলফিল করবে, ফাইনালি আমরা কর্ণের মধ্যে যদি 1 এই মানটা বসাই তাহলে আমরা বলতে পারি ওই ম্যাট্রিক্সটা হবে একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সটা যদি 3x3 না হয়ে আরও অন্য ধরনের ক্রম এবং অর্ডারের যদি হতো তাহলে কিন্তু আমরা সেম কথাটাই বলতে পারতাম, যতগুলো কর্ণ থাকবে প্রত্যেকটা কর্ণের মান হবে কি 1 করে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কর্ণ বরাবর উপাদানগুলোকে আসলে D দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি যদি বলি D1 হচ্ছে আমাদের প্রথম রো, প্রথম কলামের যেই অংশটা সেটা হচ্ছে D1। আমি যদি D2 ধরি, দ্বিতীয় রো দ্বিতীয় কলামের অংশ, দ্যাট মিনস এই যে এখানে 1টা হচ্ছে D2। আমি যদি D3 ধরি সেটা হচ্ছে তৃতীয় রো তৃতীয় কলামের উপাদানটা, তাহলে আমি বলতে পারি প্রত্যেকটার মান কী হবে, সমান 1 হবে। এটা আমরা বলতে পারি। এখন আমাদের ম্যাট্রিক্সটা যদি 3x3 ক্রমের না হয়ে আরও অন্য কোনো ক্রমের হয় তখন কিন্তু আমরা বলতে পারবো এখানে D4 থাকবে, তারপর D5 থাকবে, দ্যাট মিনস এখানে জিনিসটা চলতে থাকবে এবং চলতে চলতে আমি ধরে নিলাম সে DN পর্যন্ত অতিক্রম করলো। বিষয়টা একটু তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে নিচে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। D1 হচ্ছে আমাদের প্রথম রো এবং প্রথম কলামের উপাদান, D2 হচ্ছে দ্বিতীয় রো দ্বিতীয় কলামের উপাদান, D3 হচ্ছে তৃতীয় রো তৃতীয় কলামের উপাদান। দ্যাট মিনস এগুলো কিন্তু সবগুলো ডায়াগোনাল এলিমেন্ট বা কর্ণের উপাদানকে নির্দেশ করে। এভাবে চলতে চলতে আমি যদি n×n ক্রমের কোনো একটা ম্যাট্রিক্সের কথা বলি তাহলে অবশ্যই DN হবে কি আমাদের nতম রো এবং nতম কলামের উপাদান, অথবা বলা যায় একদম কর্ণের লাস্ট উপাদানটা, এবং প্রত্যেকটার মানে কি হবে 1 হবে। তাহলে আমি যে লাইনটা লিখলাম এটা কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হিসেবে নির্দেশ করে। তাই কখনো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের যদি প্রপার্টি চাই তাহলে এটা হচ্ছে কি আমাদের এক ধরনের প্রপার্টি। আরেক ধরনের প্রপার্টি হচ্ছে অনেকটা এরকম যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে কিন্তু A11 A12 A13 এভাবে প্রকাশ করি, তাই না? A11 মানে হচ্ছে প্রথম রোয়ের প্রথম কলামের উপাদান, A12 হচ্ছে প্রথম রোয়ের দ্বিতীয় কলামের উপাদান, A13 হচ্ছে কি প্রথম রোয়ের তৃতীয় কলামের উপাদান। দ্যাট মিনস আমাদের ম্যাট্রিক্সটা আসলে এরকম A21 A22 A23, আমি 3x3 ম্যাট্রিক্সের জন্য দেখাচ্ছি A31 A32 এবং A33। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সাধারণ একটা প্রকাশ 3x3 ম্যাট্রিক্সের। তাহলে যখন আমরা এভাবে কোনো একটা ম্যাট্রিক্সে প্রকাশ করব তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান হচ্ছে কি A11 A22 A33। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের A11 তারপর A22 তারপর হচ্ছে A33, এদের সবার মান কি অবশ্যই 1 হবে। আর এটা যদি আমাদের n×n ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে আমি বলতে পারি আমাদের এখানে A n n
ইজ ইকুয়াল টু 1 হবে। তার মানে আমরা এমন একটা ম্যাট্রিক্স নেব যেটা বর্গ ম্যাট্রিক্স থাকবে, আর বর্গ ম্যাট্রিক্সের ক্রম অবশ্যই কি হবে, n ইন্টু n ক্রমের হবে, অথবা তোমরা ধরতে পারো m ইন্টু m, তোমাদের ইচ্ছা। তো আমি যদি n ইন্টু n ধরি তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি দ্বিতীয় কন্ডিশনটা অবশ্যই কাজ করবে অবেধক ম্যাট্রিক্সের জন্য। তো এই যে আমরা এখানে দুইটা কন্ডিশন লিখলাম, এটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন কোনো একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে বা অবেধক ম্যাট্রিক্স হবে। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত আই দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে বড় হাতের আই। তার মানে বড় হাতের আই দ্বারা তুমি সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্সকেই প্রকাশ করবে। এখন এই অবেধক ম্যাট্রিক্সকে আবার ইউনিট ম্যাট্রিক্স বলা হয় বা একক ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমি একটু লিখে ফেলি, ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, যে সমস্ত ম্যাট্রিক্সের মান এক হয় তাদেরকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। বাট অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ইউনিট ম্যাট্রিক্স বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেধক ম্যাট্রিক্সকে গুণ করব, ধরা যাক এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, আমি ওর সাথে অবেধক ম্যাট্রিক্সটাকে গুণ করলাম, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। তার মানে অবেধক ম্যাট্রিক্সের সাথে আমরা যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করি না কেন, আমরা সেম আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। ঠিক এই কারণে আমরা বলতে পারি আমাদের অবেধক ম্যাট্রিক্স হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এবার তোমাদেরকে সেটের মাধ্যমে এই জিনিসটা একটু প্রকাশ করে দেখাই। তোমরা কিন্তু উপসেট সম্পর্কে খুব ভালোভাবে জানো। দ্যাট মিনস আমরা যদি বলি এখানে বর্গ ম্যাট্রিক্সের মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে কি, কর্ণ ম্যাট্রিক্স, তাহলে আমি বলতে পারি না যে কর্ণ ম্যাট্রিক্সটা আসলে একটা বর্গ ম্যাট্রিক্সের উপসেট। আবার আমি বলতে পারি আমাদের এই কর্ণ ম্যাট্রিক্সটার মধ্যে একটা প্রকার ছিল কি, স্কেলার ম্যাট্রিক্স। তার মানে এই কর্ণ ম্যাট্রিক্সটার ভেতর স্কেলার, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি একটা উপসেট। আবার স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি ওর মধ্যে যদি আমি কর্ণ বরাবর 1 বসে সবগুলো মান, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের অবেধক ম্যাট্রিক্স বা আই। তার মানে অবেধক ম্যাট্রিক্স বা বলা যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা আরেকটা উপসেট হিসেবে কাজ করবে স্কেলার ম্যাট্রিক্সে। তাহলে যদি বিষয়টা আমি তোমাদেরকে একটু অন্যভাবে দেখাই, ধরে নাও তোমার এখানে একটা বিশাল ম্যাট্রিক্সের ফিল্ড আছে, তো এই ফিল্ডের টোটালটাই হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমি যদি বলি আমাদের এই টোটাল ফিল্ডটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের, তাহলে ওর মধ্যে জাস্ট একটা অংশ ছিল আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তুমি ধরে নাও এই অংশটুকু ছিল আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তার মানে আমি যদি ঠিক মতো আঁকি, এতটুকু অংশ হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স, বা যেটাকে আমি ইংলিশে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ডি দিয়ে প্রকাশ করলাম। এই কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে একটা ছোট্ট অংশ অবশ্যই থাকবে, যেটাকে আমরা ধরতে পারি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে তুমি ধরে নাও এতটুকু অংশ হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের এস। এবং তার মধ্যে থেকে জাস্ট একটা ছোট্ট অংশ হচ্ছে কি আমাদের সেই বিখ্যাত অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমি এটাকে এই জায়গাটাতে ধরতে পারি, তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ বর্গ ম্যাট্রিক্সের একটা উপসেট হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের একটা উপসেট হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, এবং ফাইনালি স্কেলার ম্যাট্রিক্সের একটা উপসেট হচ্ছে কি আমাদের অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো তোমরা এভাবে এই জিনিসটাকে মনে রাখতে পারো। আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অবেধক ম্যাট্রিক্সের যে কর্ণ বরাবর উপাদানগুলো আমরা 1 ধরেছি, এই কর্ণগুলো হচ্ছে অবশ্যই মুখ্য কর্ণ, গৌণ কর্ণ না। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে মুখ্য কর্ণ কাজ করছে, বাট গৌণ কর্ণ বরাবর কোনো উপাদান কাজ করছে না। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। এবং সাব ম্যাট্রিক্স মানে হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে আমি যদি রো এবং কলামকে বাদ দিয়ে বাকি উপাদানগুলোকে নিই, তাহলে সেটাই হবে ওই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। বিষয়টা কীরকম, ধরা যাক ই হচ্ছে আমার নামের অক্ষরদ্বয়, তো ই দিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানালাম, এবং এই ম্যাট্রিক্সটা 3x3 একটা ম্যাট্রিক্স। ধরা যাক আমি কিছু উপাদান দিলাম, এ বি সি, তারপর হচ্ছে ডি ই এফ জি এইচ এবং আই। তো এখানে আমরা কতগুলো উপাদান দিলাম, তো এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। আমরা এখন করলাম কি, যে কোনো একটা রো এবং কলাম বরাবর উপাদানগুলোকে বাদ দিলাম। ধরা যাক আমি প্রথম রো বরাবর টোটাল উপাদানগুলোকে বাদ দিলাম, এবং দ্বিতীয় কলাম বরাবর সবগুলো উপাদানকে বাদ দিলাম। তাহলে বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে আমি যদি এখন নতুন একটা ম্যাট্রিক্স বানাই, ধরা যাক নিউ ম্যাট্রিক্স বা নিউ এম দিলাম, তাহলে এই ম্যাট্রিক্সের উপাদানগুলো কি হবে, অবশ্যই রিমেইনিং উপাদান বা বাকিগুলো থাকবে। দ্যাট মিনস আমাদের থাকছে হচ্ছে এখানে ডি এফ এবং নিচে থাকছে আমাদের জি এবং আই। তাহলে এতটুকু অংশ যদি থাকে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের প্রথম ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। এবার একটা বিষয় খেয়াল করো, আমি জাস্ট এখানে 1 নম্বর রো 2 নম্বর কলামকে বাদ দিয়েছি। বিষয়টা আসলে এরকম না, আমরা কিন্তু চাইলেই প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমরা উপাদানগুলো থেকে রো এবং কলামকে বাদ দিতে পারি। কিভাবে, আমি যদি ধরা যাক প্রথম রো প্রথম কলাম বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা উপম্যাট্রিক্স পাবো। আমি যদি প্রথম রো দ্বিতীয় কলামকে বাদ দিই, আরেকটা উপম্যাট্রিক্স পাবো। প্রথম রো তৃতীয় কলামকে যদি বাদ দিই, তাহলে একটা উপম্যাট্রিক্স পাবো।
একইভাবে আমি যদি 2 নম্বর রো 1 নম্বর কলামকে বাদ দিই উপম্যাট্রিক্স পাবো। 2 নম্বর রো 2 নম্বর কলামকে যদি বাদ দিই আরেকটা উপম্যাট্রিক্স পাবো। 2 নম্বর রো 3 নম্বর কলামকেও যদি বাদ দিই তাহলে একটা উপম্যাট্রিক্স পাবো। ফাইনালি আমরা যদি 3 নম্বর রো 1 নম্বর কলামকে বাদ দিই আরেকটা উপম্যাট্রিক্স পাবো। 3 নম্বর রো 2 নম্বর কলামকে যদি বাদ দিই আরেকটা উপম্যাট্রিক্স পাবো। 3 নম্বর রো 3 নম্বর কলামকে যদি বাদ দিই তাহলে আমরা আরেকটা উপম্যাট্রিক্স পাবো। তাহলে আমি টোটাল 3 × 3 এই ক্রমের ম্যাট্রিক্স থেকে 9টা উপম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখানে যদি ম্যাট্রিক্সটা হয় 3 × 3 ক্রমের তাহলে অবশ্যই আমরা সেখান থেকে 9টা উপম্যাট্রিক্স পাবো। আর এখান থেকে কেবলমাত্র একটা উপম্যাট্রিক্স আমি এখানে তোমাদের দেখিয়েছি। তার মানে আমরা এখানে কেবলমাত্র 1 নম্বর রো 2 নম্বর কলাম বাদ দিয়ে একটা উপম্যাট্রিক্স পেয়েছি এবং সেটা হচ্ছে আমাদের এই অপশনের জন্য। বাট বাকি যে 8টা অপশন আছে প্রত্যেকটা জন্য আমরা একটা করে উপম্যাট্রিক্স পাবো। তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে উপম্যাট্রিক্স কেবলমাত্র একটাই হবে না, একটা 3 × 3 ম্যাট্রিক্স থেকে কিন্তু 9টা উপম্যাট্রিক্স পাওয়া যাবে। তারপরে আরও এক ধরনের ম্যাট্রিক্স আছে যেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো কীরকম, যে ম্যাট্রিক্সের মান এক কথায় শূন্য হবে সেটাই হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স ধরি, ধরা যাক ই ইজ ইকুয়াল টু একটা 2 × 2 ম্যাট্রিক্স ধরি আমি। তো আমি প্রথম উপাদানটা দিলাম ধরা যাক 2, তারপরটা দিলাম 3, তারপরটা 2, তারপরটা 3, ধরা যাক এরকম একটা ম্যাট্রিক্স আমি এখানে দেখালাম। তো এখন এটা হচ্ছে কি একটা 2 × 2 ম্যাট্রিক্স। আমি ট্রাই করবো এটার মান বের করতে। ম্যাট্রিক্সের মান বের করার সিস্টেমটা হচ্ছে কি, আমি যদি মান বের করতে চাই তাহলে আমাদের এখানে ক্রস কানেকশনে গুণ করে তারপরে বিয়োগ করতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে মুখ্য গণ্য যেটা সেটা হচ্ছে 2 এবং 3, এদেরকে প্রথমে গুণ করব, তারপরে গৌণগণ্য যেটা তাদেরকে গুণ করব, তারপর তাদের মধ্যে একটা বিয়োগ চিহ্ন বসিয়ে দেব। তাহলে মুখ্য গণ্য হচ্ছে 2 × 3 এদের মান, তারপরে বিয়োগ গৌণগণ্য ছিল 3 × 2 এদের মান। তো তুমি দেখো তো গুণ করলে কত হয়, 3 × 2 = 6, এখানেও কি 3 × 2 = 6, তাহলে আমাদের বিয়োগফল আসছে কি 0। তো যেহেতু আমাদের মান বের করার সিস্টেম 2 × 2 ম্যাট্রিক্সের জন্য এরকম এবং এই মানটা 0 এসেছে, তাই বলতে পারি আমাদের ই হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তবে যদি ম্যাট্রিক্সটা আমাদের 3 × 3 ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু আমরা এভাবে আর মান বের করতে পারতাম না। 3 × 3 ম্যাট্রিক্সের জন্য আমরা অন্যভাবে মানটা বের করি। যেমন আমি যদি একটা 3 × 3 ম্যাট্রিক্স তোমাদেরকে দেই, ধরা যাক এটার নাম দিলাম আমি হচ্ছে এ, এবং আমরা চেক করে দেখবো যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে কিনা। বাট এই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স। তো আমি বাদ দিলে এরকম হবে 1 2 3, তারপর আমি দিলাম হচ্ছে ধরা যাক 4 5 6, তারপর আমি দিলাম 7 8 9। তো এটা হচ্ছে কি একটা 3 × 3 ম্যাট্রিক্স। এবং আমি যদি এর মান বের করতে চাই, মান বের করার সিস্টেম একটু আলাদা। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আমরা একদম শুরুতে প্রথম রো এর মধ্যে প্লাস মাইনাস প্লাস দিয়ে দিব, তারপর এখান থেকে আমরা মান বের করব। তাহলে মান বের করার ক্ষেত্রে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে আমরা প্রথম উপাদানটাকে ধরবো, দ্যাট মিনস 1কে। তো 1 হচ্ছে আমাদের প্রথম রো প্রথম কলাম, তো এইটা বরাবর রোকে কাটা দিব, এই বরাবর কলামকে কাটা দিব। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে +1 লিখবো, অর্থাৎ প্লাস ছিল আমাদের 1-এর আগে। তারপর আমরা রো বরাবর এবং কলাম বরাবর সব কিছু কাটা দিয়ে বাকি যে অংশটা থাকবে তাদের মধ্যে এরকম ক্রস কানেকশন করব। দ্যাট মিনস প্রথমে মুখ্য গণ্যের একটা ক্রস কানেকশন হবে, দ্যাট মিনস 5 এবং 9, তার মানে এখানে গুণ হবে হচ্ছে 5 × 9, তারপর মাইনাস হবে সূত্র অনুসারে, তারপরে গৌণকর্ণের মধ্যে একটা ক্রস কানেকশন হবে, দ্যাট মিনস 6 × 8, তাহলে এখানে হবে আমাদের 6 × 8। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপরের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে আমরা প্রথম রোর প্রথম কলামে এটাকে কেটে দিব, আমরা 2 নম্বর কলাম এবং প্রথম রো নিয়ে কাজ করবো, দ্যাট মিনস 2কে নিয়ে কাজ করবো, যার আগে আমরা মাইনাস দিয়েছিলাম। তাহলে এই জায়গাটা হবে আমাদের -2, তারপরে আমরা 2 বরাবর রো এবং কলামকে কাটা দিব, বাকি যেটা থাকবে তাদের মাঝে আমরা সেম হিসাব করব। দ্যাট মিনস আমাদের এখানে বাকি থাকছে কি কি, আমাদের এখানে বাকি থাকছে 4 এবং 9, তাহলে 4 আর 9-এর মধ্যে গুণ যাবে, তারপর -6 এবং 7, তাহলে এখানে 6 × 7 হবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কীভাবে এটা কমপ্লিট করতে হয়। তারপর আমাদের এখানে +3 বাকি আছে, তো +3 বাকিটা আমরা এখানে করে দেব। তো এটা হচ্ছে আমাদের এখানে +3, তারপর একইভাবে আমরা ব্র্যাকেট দেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে 3 বরাবর রো কাটা যাবে, কলাম কাটা যাবে, এবং ফাইনালি আমাদের যে অংশটুকু বাকি থাকছে দ্যাট মিনস 4 এবং 8, এটাকে আমরা গুণ করে দেব 4 × 8, তার মানে প্রথম অংশ হচ্ছে এটা, তারপর মাইনাস করব দ্বিতীয় অংশ থেকে, দ্যাট মিনস 5 × 7, 5 × 7 করে দেব। তো এভাবে আমরা এই টোটাল 3 × 3 ম্যাট্রিক্সের মান বের করতে পারি। তাহলে 2 × 2 ম্যাট্রিক্সের মান যেভাবে বের করা হয় 3 × 3 ম্যাট্রিক্সের মান কিন্তু সেভাবে বের করা হয় না। তো এই টোটালটা আমরা এখন হিসাব করি, খেয়াল করে দেখো আমাদের এখানে থাকবে হচ্ছে 1 × 5 × 9, তো কত হয়, 5 নং হচ্ছে আমাদের 45, মাইনাস এখানে 6 × 8,
6 কত 48, এই অংশটা প্রথমে থাকবে, তারপর হচ্ছে -2, 2 এর সাথে আমাদের গুণ যাবে 4 নং 36, তারপর মাইনাস থাকবে 6 7 42, তারপর এখানে আমাদের থাকছে হচ্ছে +3, 3 ইন্টু হচ্ছে 4 8 32 এবং মাইনাস 5 7 কত 35। তো এই অংশটুকু আমাদের এখানে থাকছে এবং এই টোটালটা যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো বা হাতে হাতে ঘুরে যদি হিসাব করো দেখবে যে টোটালটার মানটা আসছে আমাদের 0। তার মানে যেহেতু এই ম্যাট্রিক্সের মানটা 0 এসেছে, তার মানে এই ম্যাট্রিক্স হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে তোমাদেরকে কিন্তু এটাও কোশ্চেনে দিতে পারে হুট করে, যদি কোনো একটা ম্যাট্রিক্স এমন হয় যে সেটা 1 থেকে 9 পর্যন্ত সুন্দরভাবে বসে গেছে 3x3 ম্যাট্রিক্সে, তখন সেটাই হবে কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে এখান থেকে তুমি এই এমসিকিউটা মনে রাখতে পারো যে 1 থেকে শুরু করে ক্রমানুসারে 9 পর্যন্ত যদি আমি কোনো একটা উপাদানকে বসাই কোনো একটা ম্যাট্রিক্সে, তাহলে সেটা হবে কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা তার মানটা হবে আমাদের 0। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত যেটা, সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং শর্তটা আসলে একই। যদি কোনো একটা ম্যাট্রিক্সের মান 0 না হয় তাহলে সেটা হচ্ছে কি আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন আমি একটা ম্যাট্রিক্সকে ধরলাম k = কি ধরা যায়, তুমি ধরে নাও 4 5 2 3, এরকম একটা ম্যাট্রিক্স আমি ধরে নিলাম। এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। তো আমি একটু দেখি এটার মান বের করলে কি হয়। মান বের করার সিস্টেম কি, 2x2 ম্যাট্রিক্সের মান বের করার সিস্টেম হচ্ছে জাস্ট মুখ্য কোণ আর গৌণ কোণ গুণ করে বিয়োগ করে দেওয়া। তাহলে মুখ্য কোণ হচ্ছে 4 এবং 3, গুণ করো 4 × 3, তারপর হচ্ছে মাইনাস গৌণ কোণ যেটা 5 × 2, গুণ করে দিলাম 5 × 2। তাহলে আমাদের গুণফল কত আসবে, 3 4 12 মাইনাস 5 2 10। তার মানে আমাদের এখানে যেই যোগফল না আসলে মান যেটা, সেটা আসছে 2, যেটা আবার শূন্যের সমান না। তার মানে বলতে পারি আমাদের কে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবং এক্ষেত্রে ম্যাট্রিক্সটা যদি 3x3 হতো তাহলে তুমি ঠিক আগের নিয়মে, দ্যাট মিনস এখানে আমরা যেটা দেখেছি এই নিয়মে এটার মান বের করতে পারতে। তারপরে যে টপিকটা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বা কর্ণাঙ্গ, যেটাকে আমরা ইংলিশে ট্রেসই বলি। তো এটা মানে হচ্ছে কি, কোনো একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্সটার মধ্যে কর্ণ থাকবে, তাই না? আমরা কিন্তু অলরেডি জানি যে বর্গ ম্যাট্রিক্সের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, তার মধ্যে অবশ্যই গৌণ কর্ণ এবং মুখ্য কর্ণ থাকে। তো এই যে কর্ণ থাকছে, এই কর্ণের উপাদানগুলোকে আমি যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে বিষয়টা এরকম যে, ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স ধরলাম পি, এবং এই ম্যাট্রিক্সটা চেহারা কীরকম, ওর মধ্যে কেবল একটা উপাদান আছে। এর মানে কি, এর মানে এই ম্যাট্রিক্সের রো একটা কলামও একটা, তাই না? তাহলে অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স, যেহেতু রো এবং কলাম সমান। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ হিসেবে কি কাজ করবে, অবশ্যই 3টাই হচ্ছে ওর কর্ণের উপাদান হিসেবে কাজ করবে। বা তোমরা এটাকে বলতে পারো এটা হচ্ছে আমাদের এ এলিমেন্ট উপাদান, অর্থাৎ প্রথম রো এবং প্রথম কলামের উপাদান। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু কর্ণের উপাদান একটাই পাচ্ছি 3, এবং আমরা বলতেছি যে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের যোগফল। তো আমি বলতে পারি এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে TR(P) = 1 না 3 হবে, যেহেতু 3 হচ্ছে আমাদের এখানে কর্ণের উপাদান। তাহলে ট্রেসকে আমরা ইচ্ছে করলে ছোটো হাতের TR দিয়েও লিখতে পারি অথবা বড় হাতের TR দিয়েও লিখতে পারি। এখন আমি যদি এই ম্যাট্রিক্সটাকে জাস্ট এরকম না ধরে 2x2 বা 2x2 ম্যাট্রিক্স ধরলাম, তখন কী হবে, ধরো কি হচ্ছে আমাদের এখানে আরেকটা ম্যাট্রিক্স এবং যেটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। ধরো নাও এটার উপাদানগুলো হচ্ছে 1 2 3 4। তাহলে এখানেও আমাদের অবশ্যই বর্গ ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, 2টা রো 2টা কলাম। তো আমি যদি ট্রেস বের করতে চাই কিউ এর, অবশ্যই আমরা মুখ্য কোণ বরাবর যে উপাদানগুলো আছে তাদেরকে যোগ করে দেব। তো 1 + 4 যদি যোগ করি আমি পাবো এখানে 5, তাহলে 5 হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে বিষয়টা খুব সিম্পল, তুমি যদি 3x3 ম্যাট্রিক্স পাও তাহলে কিন্তু সেম কাজটা করতে পারবে। এখন যেটা তোমাদেরকে বোঝাতে হবে সেটা হচ্ছে, একটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যদি দেখি, ধরা যাক আমি একটা ম্যাট্রিক্স ধরলাম, কথার কথা ধরো এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা আসলে কীভাবে প্রকাশ করি, আমরা ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেগুলোকে লিখি হচ্ছে ছোটো হাতের এ দিয়ে, এবং ওই উপাদানগুলোর যেই অবস্থান বা বলা যায় ওই উপাদানগুলো যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা IJ দিয়ে প্রকাশ করি। এবং ওই ম্যাট্রিক্সটার যে ক্রম বা অর্ডার সেটাকে আমরা m × n অথবা n × m এভাবে আমরা প্রকাশ করি, তাই না? বাট যেহেতু আমরা ট্রেস বের করতে যাচ্ছি এবং এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, তাই বর্গ ম্যাট্রিক্সের জন্য অবশ্যই রো এবং কলাম সংখ্যা সমান হবে, যেটাকে আমরা n ধরলাম। তো এভাবে বেসিক্যালি একটা ম্যাট্রিক্সকে কিন্তু প্রকাশ করা হয়, যেখানে তুমি n এর মানটা 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তাই যদি হয়ে থাকে তাহলে
আমাদের এই ম্যাট্রিক্সের জন্য যদি আমি ট্রেস বের করতে চাই তাহলে তার সূত্রটা হবে এটা। তাহলে দেখো এখানে ট্রেস অফ এ, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে আসলে। তো ট্রেস অফ এ যেটা, সেটা কীভাবে আমরা প্রকাশ করছি, সেটা হচ্ছে সামেশন অফ এ আই আই। তাহলে এ ডাবল আই মানে কি, মানে হচ্ছে এমন একটা উপাদানগুলোকে সে প্রকাশ করেছে যেখানে আমাদের রো এবং কলাম সংখ্যা সমান। তাহলে দেখো আই এরপর যে যেটা, আমি জাস্ট একটু তোমাদেরকে খোলাসা করি জিনিসটা, যখন আমি এ লিখব সেটা একটা ম্যাট্রিক্সের উপাদানকে নির্দেশ করবে। তারপর যখন আমি আই লিখব সেটা আসলে তার রো সংখ্যাকে নির্দেশ করবে। যখন আমি জে লিখব সেটা তার কলাম সংখ্যাকে নির্দেশ করবে। যখন আমরা ট্রেস নিয়ে কাজ করব তখন অবশ্যই কর্ণ নিয়ে কাজ করব। আর তুমি যখন কর্ণ নিয়ে কাজ করবে তাহলে তুমি দেখবে কর্ণের উপাদানগুলো আসলে কীরকম। যেমন খুব সহজ কথায় আমি যদি একটা 3x3 ম্যাট্রিক্স ধরি এ কে, তাহলে ওর উপাদানগুলো কীরকম হবে, ওর উপাদানগুলো হবে হচ্ছে A11, A12, A13, তারপর হচ্ছে A21, A22, তারপর হচ্ছে A23, ফাইনালি A31, A32, তারপর হচ্ছে A33। তাহলে দেখো তো আমরা এখানে মুখ্য কর্ণ বরাবর কাদেরকে পাচ্ছি, A11, A22, A33 কে। তাহলে এখানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে আই নির্দেশ করে, দ্বিতীয় ওয়ার্ডটা জে নির্দেশ করে। এখানে আবার প্রথম টুটা, অর্থাৎ আমি A11 এর কথা বলছি, A22 এর কথা বলছি, A33 এর কথা বলছি। তাহলে প্রথম ওয়ান আই, দ্বিতীয় ওয়ান জে, প্রথম টু আই, দ্বিতীয় টু জে, প্রথম 3 আইকে এবং দ্বিতীয় টু জে কে নির্দেশ করে। তাহলে এটা আই, এটা জে, এটা আই, এটা জে, এটা আই, এটা জে। আর তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান কিন্তু সমান। তার মানে আই মানে যা, জে মানে কি তা। তাহলে আই ইজ ইকুয়াল জে। তুমি এখানে সরাসরি লিখতে পারো আসলে এভাবে যে এখানেও আই আর জে এর মান সমান, এখানেও আই এবং জে এর মান সমান, এখানেও আই এবং জে এর মান সমান। তার মানে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের জন্য আই এবং জে এদের মান সমান হবে। সেক্ষেত্রে আমি আই এবং জে যেহেতু সমান হয়, তা আমরা ওই ক্ষেত্রে এ এর মানটা লিখতে পারি এ অফ আই আই। তাহলে এখানে সামেশন অফ এ অফ আই আই বলতে আমরা কেবলমাত্র কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফলকে বুঝছি, যেখানে আই এর মানটা শুরু হচ্ছে 1 দিয়ে এবং সেটা শেষ হবে এন দিয়ে। সামেশনের মিনিংটা হচ্ছে কি, মিনিংটা হচ্ছে তুমি এখানে এ অফ আই আই লিখেছো, তার মানে এটা কনফার্ম যে এগুলো সবগুলো কর্ণের উপাদানকে নির্দেশ করে এবং এই কর্ণের উপাদানের জন্য আয়ের মানটা শুরু হবে 1 থেকে। তার মানে 1 নম্বর রো, 1 নম্বর কলাম থেকে শুরু হবে। তারপর আয়ের মান বাড়তে বাড়তে 2, 3, 4, 5 যেতে যেতে n পর্যন্ত হবে। n মানে হচ্ছে কি ম্যাট্রিক্সটা যত ক্রমের সেটা। আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সটা তো n ইন্টু n ক্রমের, দ্যাট মিনস বর্গ ম্যাট্রিক্স। তার মানে তুমি এখানে n এর মানটা যা খুশি রাখতে পারো, 2, 3, 4, 5 যত রাখবে তত পর্যন্ত আমাদের i এর মানটা যাবে। যেমন আমরা এই এক্সাম্পলটা যে দেখছি, এই এক্সাম্পলে আমাদের n এর মানটা কিন্তু 3 ইন্টু 3, তার মানে n ইন্টু n হচ্ছে কি এখানে 3 ইন্টু 3। তাহলে আমরা কত দূর পর্যন্ত যাব, আমরা অবশ্যই n এর মান 3 পর্যন্ত যাব। দ্যাট মিনস আমরা এখানে A11, A22, A33 পর্যন্ত যাব, এর বেশি যাব না। তারপর আমরা কি করব, প্রত্যেকটা উপাদানকে যোগ করে দেব। দ্যাট মিনস A11, A22, A33 যদি আমি এখানে যোগ করে দিই তাহলে আমরা এই ম্যাট্রিক্সের জন্য ট্রেস পাবো। আর তুমি যদি n সংখ্যাটাকে রাখতে চাও তাহলে n উপাদান পর্যন্ত তোমাকে সব যোগ করতে হবে। তাহলে প্রথম যে অংশটা আছে এই টোটালটা আসলে সামেশন নির্দেশ করে এবং এই সামেশন বা যোগফলটা হচ্ছে আমাদের কর্ণের উপাদানের যোগফল। যে ক্ষেত্রে এটাকে আমি যদি ভেঙে ফেলি তাহলে আমরা পাবো প্রত্যেকটা কর্ণের আলাদা আলাদা যোগফলের মান। এবার আমরা অভেদক ম্যাট্রিক্সের ট্রেস নিয়ে একটু দেখি। খেয়াল করে দেখো তো, আমাদের যদি একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে থাকে 2 ইন্টু 2 ক্রমের, তাহলে তার চেহারাটা অনেকটা এরকম থাকে, তাই না? তার মানে কর্ণ বরাবর আমাদের 1, 1 আছে। তা আমি যদি এটা ট্রেস বের করি, দ্যাট মিনস ট্রেস অফ I2 কেন লিখলাম, কারণ হচ্ছে যখন তুমি একটা 2 ইন্টু 2 অভেদক ম্যাট্রিক্স লিখবে তখন সেটাকে সংক্ষেপে I2 দিয়ে প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমাদের এটার মানটা হবে কি, তুমি দেখতে পাচ্ছ 1 যোগ 1 দ্যাট মিনস 2 হচ্ছে। তার মানে যে সমস্ত অভেদক ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2, তাদের ট্রেসটাও কিন্তু 2 আসছে। আবার তুমি যদি একটা 3 ইন্টু 3 অভেদক ম্যাট্রিক্স দেখো, দ্যাট মিনস 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1, তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমি যদি এটা ট্রেস বের করি, দ্যাট মিনস I3, তাহলে সেটা আমি পাচ্ছি কত, 1 + 1 + 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে একটা বিষয় কনফার্ম যে আমাদের অভেদক ম্যাট্রিক্সটা যত ক্রমের হবে তার ট্রেসের যে মান সেটাও কিন্তু ততই হবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রথমটা হচ্ছে 2 ইন্টু 2 ক্রমের, তার মানে ট্রেসটা হচ্ছে আমাদের 2। পরেরটা হচ্ছে 3 ইন্টু 3 ক্রমের, তাহলে ট্রেসটা হচ্ছে কি আমাদের 3। তাহলে I যদি হয় আমাদের n অর্ডার বা n ক্রম, তাহলে আমাদের ট্রেসের যে মানটা সেটা হবে কি n। তাহলে n ক্রম এর অভেদক ম্যাট্রিক্স বা I
এর ট্রেস বা টিআর এটা হবে আমাদের অবশ্যই n। তো আই থিঙ্ক তোমরা বিষয়টা ধরতে পেরেছো, বিষয়টা কিন্তু একদমই সিম্পল। এরপর আমরা ট্রেসের কিছু বৈশিষ্ট্য দেখব, এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অনেকটা এরকম যে তুমি যদি দুটো ম্যাট্রিক্স নাও, একটা হচ্ছে ধরো এ ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে ধরো বি ম্যাট্রিক্স, এবং এই দুটো ম্যাট্রিক্সকে যদি তুমি গুণ করো তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের গুণফল পাবে, তাই না? তো এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা সেই ম্যাট্রিক্সের মানে নতুন যে ম্যাট্রিক্সের ট্রেস পাবো সেটা যা হবে। আমি যদি উল্টোভাবে তাদেরকে গুণ করি, দ্যাট মিনস প্রথমে বি ম্যাট্রিক্স তারপরে যদি এ ম্যাট্রিক্স, এভাবে যদি গুণ করি তারপরে ওই ম্যাট্রিক্সটার যে ট্রেস পাবো সেটা তাই হবে। কিন্তু আমি যদি এ এবং বি এই দুটো ম্যাট্রিক্সের গুণ করলে যে ট্রেসটা পাবো সেটার মান কখনোই আমাদের আলাদা আলাদাভাবে ওই দুটো ম্যাট্রিক্সের ট্রেস বের করলে হবে না। দ্যাট মিনস আমি ধরো প্রথম ম্যাট্রিক্সের ট্রেস বের করলাম, তারপর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রেস বের করলাম, তারপর তাদেরকে আমি গুণ করে দিলাম, তখন কখনো কিন্তু এটা পসিবল হবে না। তার মানে এই টোটালটা আসলে আনইকুয়াল থাকবে। তাহলে বিষয়টা খুবই সোজা, তুমি যখন এ আর বি দুটো ম্যাট্রিক্স গুণ করবে তাদের যে ট্রেসটা হবে সেটা হচ্ছে বি আর এ ম্যাট্রিক্স গুণ করলে তাদের ট্রেসের সমান। বাট এ আর বি ম্যাট্রিক্স গুণ করার পর যে ট্রেসটা পাবো সেটা আলাদা আলাদাভাবে ওই ম্যাট্রিক্সগুলোর ট্রেস বের করার পর গুণ করলে সেটা হবে না। তাহলে এই দুটো বিষয় মানে খুবই ইম্পর্ট্যান্ট। তারপর আরেকটা হচ্ছে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যে কোনো একটা কনস্ট্যান্টকে তুমি পি ধরতে পারো, সেটাকে যদি তুমি গুণ করো, দ্যাট মিনস এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি ওর সাথে একটা কনস্ট্যান্ট গুণ করলাম, কনস্ট্যান্ট মান হচ্ছে 1 2 3 4 5 এরকম কোনো একটা মান, তারপর আমি টোটালটা ট্রেস বের করলাম, তখন যেটা পাবো সেটা হচ্ছে তুমি যদি ওই ম্যাট্রিক্সের আলাদাভাবে ট্রেস বের করো তারপরে যদি তুমি ওই কনস্ট্যান্টটাকে গুণ করো সেটা সমান। তার মানে তুমি বিষয়টা এইভাবে ধরতে পারো, আমি জাস্ট সহজ করে দিই। ধরো তুমি এ একটা ম্যাট্রিক্স নিলে, তার আগে তুমি 5 গুণ করলে, তার মানে 5 ইন্টু এ, এটা মানে যা হবে তুমি যদি আগে 5 রাখো তারপরে যদি এই ম্যাট্রিক্সের ট্রেস বের করো সেটার মানে তাই হবে, দুটো আমাদের সেম হবে। তারপর খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে তুমি যদি দুটো ম্যাট্রিক্সে প্রথমে যোগ করো, দ্যাট মিনস তুমি যদি এ আর বি দুটো ম্যাট্রিক্স যোগ করার পর নতুন ম্যাট্রিক্সের যে ট্রেসটা পাবে সেটার মান যা হবে, তুমি যদি আলাদা আলাদাভাবে ওই ম্যাট্রিক্সগুলোর ট্রেস বের করো তারপরে যদি তাদেরকে যোগ করো তার মানটা তাই হবে। একই নিয়ম আমাদের বিয়োগের ক্ষেত্রেও কাজ করবে। দ্যাট মিনস তুমি যদি এ আর বি দুটো ম্যাট্রিক্সকে বিয়োগ করে নতুন ম্যাট্রিক্স পাও, ওটা ট্রেস যদি বের করো তার মান যা হবে, আমাদের আলাদা আলাদাভাবে যদি এই ম্যাট্রিক্সগুলোর ট্রেস বের করে তাদেরকে বিয়োগ করি তাহলে আমাদের মানটা তাই হবে। তারপর আমরা এখানে এই জিনিসগুলোকে একটু মার্ক করে রাখি যাতে বুঝতে পারো এটা আমাদের একটা কন্ডিশন মানে শর্ত। কন্ডিশন বা শর্ত না বলে আমি বৈশিষ্ট্য বলতে পারি বা প্রপার্টি বলতে পারি। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে কি ম্যাট্রিক্সের ট্রেসের প্রপার্টি। তারপর আমরা আরেকটা প্রপার্টি দেখতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি ধরে নাও তোমার একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এবং তুমি এই এ ম্যাট্রিক্সের সাথে কোনো একটা কনস্ট্যান্ট পিকে গুণ করলে, কনস্ট্যান্ট মানে হচ্ছে কি আমাদের 1 2 3 4 5, তারপর তুমি আরেকটা ম্যাট্রিক্স নিলে বি, তার সাথে তুমি এরকম একটা কনস্ট্যান্ট গুণ করলে, মানে সেম কনস্ট্যান্ট হতে হবে, যদি এটা 5 হয় পি এর মান ওটাও 5 হবে, তারপর তুমি তাদেরকে যোগ করে দিলে, তারপরে তুমি এই টোটালটা ট্রেস বের করলে, তাহলে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে তুমি যদি তাদেরকে আলাদা আলাদাভাবে করো, আলাদা আলাদাভাবে মানে হচ্ছে কি তুমি প্রথমে এই ম্যাট্রিক্সের ট্রেস বের করো, তারপর তুমি বি ম্যাট্রিক্সের ট্রেস বের করো, তারপর তাদের আগে যদি তুমি ওই কনস্ট্যান্টটাকে গুণ করে তারপর যোগ করে দাও, তাহলে তুমি একই জিনিস পাবে, কোনো ভিন্ন কিছু পাবে না। তার মানে এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন আমরা বিয়োগের ক্ষেত্রে দেখতে পারি। ধরা যাক আমি আবার প্রথম থেকে বলছি, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার আগে তুমি একটা কনস্ট্যান্ট পি কে গুণ করলে, পি এর মান 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে। বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, তার আগে তুমি আবার সেম কনস্ট্যান্টটাকে গুণ করলে, অর্থাৎ পি যদি এখানে 5 হয় এখানেও পি 5 হবে, তারপর তুমি তাদেরকে বিয়োগ করলে অবশ্যই কী পাবে, নতুন একটা ম্যাট্রিক্স পাবে। তাহলে ওই ম্যাট্রিক্সের অবশ্যই কী থাকবে, ট্রেস থাকবে। এটার মান যা হবে সেটা হচ্ছে তুমি যদি আলাদাভাবে এই ম্যাট্রিক্সের ট্রেস বের করো, আলাদাভাবে যদি বি ম্যাট্রিক্সের ট্রেস বের করো, তাদের আগে যদি তুমি সেম কনস্ট্যান্টে গুণ করে তারপর বিয়োগ করে দাও, তাহলে একই জিনিস পাবে। তার মানে এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে এই নিয়মটা কাজ করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমাদের পি এর মান হচ্ছে 7, আমি 7-এর সাথে এ ম্যাট্রিক্স গুণ করলাম, তারপর তুমি ধরে নাও পি এর মানটা 7-ই থাকলো, তার সাথে আমি বি ম্যাট্রিক্স গুণ করলাম, তারপর আমি তাদের মাঝে প্লাস করে দিলাম, তাহলে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাবো। যেহেতু এটা ম্যাট্রিক্সের যোগ, তাই আমরা এখানে নতুন একটা ম্যাট্রিক্স পাবো। তারপর ওই ম্যাট্রিক্সের আমরা ট্রেস বের করবো। ভালো কথা, এটার মান কি হবে, এটার মান হবে তুমি যদি আলাদাভাবে এই ম্যাট্রিক্সের ট্রেস বের করো, আলাদাভাবে যদি বি ম্যাট্রিক্সের ট্রেস বের করো, তারপরে এদের মানের আগে তুমি যদি 7 গুণ করো সিম্পলি, তাহলে তাদের মাঝখানে যোগ দিলে আমরা তাই পাবো। তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষ আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা পক্ষের মধ্যে কিন্তু আমরা মান পাচ্ছি। এর মানে এই না, আমি একটু ক্লিয়ার করে দিই, তুমি হয়তো মনে করতে পারো প্রথম পার্টটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, দ্বিতীয় পার্ট আর একটা ম্যাট্রিক্স। আসলে তা না, যখনই কোনো একটা ম্যাট্রিক্সের আগে ট্রেস এই জিনিসটা চলে আসবে তখনই ধরে ফেলবে এটা আসলে একটা মান নির্দেশ করে। কেননা আমরা ট্রেস বলতে কি বুঝি? কর্ণদ্বয়ের যোগফল, তাই না? তাহলে কর্ণদ্বয়ের মানের যে যোগফলটা সেটাই হচ্ছে কি আমাদের একটা মান নির্দেশ করবে। তার মানে এই টোটাল পার্টটা আসলে একটা মান হিসেবে কাজ করবে, সেটা 1 2 3 4 5 যা খুশি হতে পারে। আর এই টোটাল পার্টটাও কিন্তু একটা মান হিসেবে কাজ করবে। এই কন্ডিশন বা এই বৈশিষ্ট্যের মধ্যে প্রত্যেকটা পার্টের কোনোটাই কিন্তু ম্যাট্রিক্স হিসেবে কাজ করে না। প্রত্যেকটা পার্টই কিন্তু এক একটা মান বা ম্যাগনিটিউড হিসেবে কাজ করবে।